আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা দর্শক রয়েছেন তাদেরকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি এই মুহূর্তে যে প্রশ্নটা করলেন তা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই আলোচনাটা সবার সামনে চলে আসছে। আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আপনি যেটা বললেন সার্বভৌমত্ব, আসলে এই সার্বভৌমত্ব আমাদের জন্য যেমন হুমকি, ভারতের জন্য বিষয়টা হুমকি। আসলে এইখানে তৃতীয় কোনো দেশ বা তৃতীয় কোনো পক্ষ, এমনকি চতুর্থ পঞ্চম পক্ষ এইখানে কাজ করতেছে। তারা চাচ্ছেই যে বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্কটা চিরতরে ধ্বংস করা হোক। এই পরিকল্পনায় তারা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা ভারত বিরোধী এবং একই সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী, তারা এটা পরিকল্পিতভাবেই করতেছে। যাতে কোনো অবস্থা, আপনি জানেন যে ভারতের জনগণ কখনোই বাংলাদেশ বিরোধী ছিল না, কিন্তু ২০২৪ সালের এই জুলাই সন্ত্রাসের পরে, ৫ই আগস্টের পরে থেকে বাংলাদেশের যারা এই জুলাই সন্ত্রাস ঘটিয়েছে তাদের কারণে ভারতের জনগণ কিন্তু এখন আমাদের নিয়ে ভাবতেছে এবং সেটা নেতিবাচক। আর যেটা আপনি বললেন যে আমাদের যে সীমান্তে, এরা সবই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান। বিস্ময়কর ব্যাপার এই যে বাংলাদেশের যারা মুসলমান ইসলামী জজবায় কথা বলে তারা কিন্তু এখন নীরব। বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন নীরব। আপনি জানেন যে আপনি যখন গণজাগরণ মঞ্চে ছিলেন, আমিও ছিলাম, আমরাও কিন্তু দেখেছি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, চামরানাই, পীর সহ সকল মুসলমানেরা, এমনকি হিন্দুরাও, খ্রিস্টানেরাও, বৌদ্ধরাও এই রোহিঙ্গা মুসলমানদের ওয়েলকাম জানিয়েছিল। আপনার মনে থাকার কথা, আপনিও সেই আন্দোলনে ছিলেন। আমরা ইমরান সরকারের পাশে ডানে বামে থেকে আমরা এগুলো আন্দোলন, আমরাও সেখানে ছিলাম। কিন্তু আজকে দেখেন ওই ভারতে যারা অনুপ্রবেশ করেছে, এই দরিদ্র নিপীড়িত মুসলমান, তাদেরকে বাংলাদেশ গ্রহণ করতেছে না। ওটা সেই এর চেয়ে লজ্জা, এর চেয়ে বদমাইশ। এখানে একটা ব্যাপার ফরিদ ভাই, যে আপনি দেখছেন বোধহয় যে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করা হচ্ছে ভারতের মুসলমানদেরকে, মানে ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে মানে পুশিন করানো হচ্ছে। তো এই জায়গাটা আসলে ভারতের যে মুসলমানকে যদি পাঠানো হয়, তাহলে সেটা কি ২,০০০, ২,৫০০ কিংবা ধরেন ১,০০০ মুসলমান ভারতে? শুধু ভারতের যে মুসলমানের সংখ্যা সেটা তো বাংলাদেশের টোটাল মুসলমানের সংখ্যার চাইতে বেশি। জি, তো আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই বাটপাড়িটা আপনি তুলে ধরেছেন, এই মুনাফেকিটা। বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের রাজনীতিবিদরা একটা শব্দ উচ্চারণ করে যে মুসলমানদের বের করে দিচ্ছে, এটা মিথ্যা কথা। আর আপনি এখানে উত্তর দিয়ে দিয়েছেন যে বাংলাদেশে যত মুসলমান, ইভেন পাকিস্তান, তার চাইতে সব বেশি মুসলমান রয়েছে ভারতে। আর কথাটা সর্বৈব মিথ্যা। এটা একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে ভারতের বিদ্বেষের কারণে। আচ্ছা, ধরে নিলাম তার যুক্তির খাতিরে তাদের কথা ঠিক, ভারতে মুসলমান বের করে দিচ্ছে, আপনি তো ওয়েলকাম জানাবেন, আপনি তাদের গ্রহণ কেন করবেন না? আপনি রোহিঙ্গা মুসলমানদের নিতে পারেন, আর ভারতীয় মুসলমানকে কেন নিবেন না? এটা হলো তাদের কথার পাল্টা যুক্তি, কিন্তু আদতে তা নয়। বাংলাদেশের যারা ভারত সম্পর্কে বিস্তারিত জানে, বিশদ জানে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরেছে, যদি আপনি ১০ জনের নাম নেন, আমি তাদের একজন। আমি নিজে সাক্ষী, এটা আমি ২০ বছর আগে থেকে বলে আসতেছি, লিখে আসতেছি যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী আমি নিজের চোখে দেখেছি। আমি দিল্লিতে দেখেছি, নয়ডাতে দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, কেরালায় দেখেছি, চেন্নাই দেখেছি, কলকাতায় দেখেছি, আসামে তো গিজ গিজ করে বাংলাদেশিতে। এটা তো এমন না যে এটা নতুন কিছু পার্টি কোম্পানি। এটা কিন্তু যদি আমরা ফরিদ ভাই বলি, তাহলে ধরেন আমার নিজেরই পরিচিত ৩ জন অন্তত বন্ধু আছে আমার, যারা বাংলাদেশ থেকে গিয়েছে, যাদের এই মুহূর্তে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড সবকিছু তারা বানিয়েছে। ব্যাপারটা এরকম। এবং আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এমন আমার বন্ধু আছে যে ঠাকুরপুকুরে তার দোতলা বাড়ি আছে। সে ৫ বছর হবে বোধহয়, ৫ বছর আগে গিয়েছে ইন্ডিয়াতে, এবং সে ওখানকার সব পেপারস বানিয়ে টানিয়ে তার দোতলা বাড়ি আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার এই বন্ধু কিন্তু মুসলমান, আমার ওই বন্ধু মুসলমান। আপনার কথা সত্য। আমার নিজের ক্লাসমেটস, আমরা কলেজে একসাথে পড়তাম, আমারও কয়েকজন বন্ধু এবং প্রত্যেকে মুসলমান। তারা এখন দিল্লিতে থাকে, লখনৌ থাকে, তারপর কলকাতাতে থাকে, আমার নিজেরও। এবং আমি তো বলেই দিলাম আমার ক্লাসমেটস, তার মানে নামগুলো আমার এলাকার লোক সবাই জানে, আমার ক্লাসমেটস কয়েকজন সবাই জানে। তাহলে এবং এগুলো রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রেশন রয়েছে। এমনকি আমার সেই বন্ধুরা আমাকে প্রস্তাব করেছিল, দোস্ত তুই চলে আয়। আমাকে দিল্লিতে গেলে, উত্তরপ্রদেশে গেলে, তারপর আসামে গেলে আমাকে বলতো যে তোর হোটেলে থাকা খাওয়া ফ্রি, এটা দিত আমাকে। তারা আমার এও বলেছে যে তুই তোর বাপের নামটা, শুধু আমার বাপের নাম না, তুই থেকে যা। আমার সেই বন্ধুরা হাবাতি ছিল, হাবাতি বুঝছেন তো প্রিয় দর্শক, যাদের পেটে ভাত ছিল না, আজকে সেখানে গিয়ে তারা কোটিপতি। এবং তারা বেশি শিক্ষিত হইতে পারে নাই, তারা ছাত্ররা তো ভালো ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। তো এটা তো গেল যারা মানে এখন গিয়ে লিগ্যালিটি পেয়েছে। আমি যাদের কথা বলতেছি
আপনি দেখেন কত লজ্জার বিষয় যে ভারতকে আমরা বলি গরুর মুতখোরের দেশ, যে ভারতকে বলি হাগে মুতে রাস্তায় ঘাটে বন্দরে রেলের স্টেশন রাস্তায় হাগে মুতে, সেইখানে গিয়ে আমাদের বাংলাদেশি মুসলমান কাজের বেটি হিসেবে কাজ করতেছে। সেখানে গিয়ে আমার বাংলাদেশের মুসলমান মানে আমাদের মুসলমান নাগরিক তারা সেখানে গিয়ে দিন মজুরে কাজ করতেছে। এটা লজ্জার না আমাদের? আপনি এইটা কিভাবে ঢাকবেন? আর যারা বলতেছে এরা এরা ভারতীয় মুসলমান, এরা তো প্রকাশ্য বলতেছে এদের বাড়ি খুলনায়, এদের বাড়ি সাতক্ষীরা, এদের বাড়ি কুমিল্লায়, এদের বাড়ি রাজশাহী, এদের বাড়ি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা বলতেছে। ইভেন আপনি দেখেন যে কেরালা, কুমিল্লা থেকে কেরালা চলে গেছে। কি বিস্ময়কর ব্যাপার! কোথায় কেরালা? যারা ভারত সম্পর্কে জানেন তারা আমার সাথে আমার কথাটা বুঝতে পারবেন যে কুমিল্লা থেকে কেরালা, আরে ভাই পশ্চিমবঙ্গের লোকই কেরালা গিয়ে থাকে না। সেখানে আমার কুমিল্লার লোক, আমার ময়মনসিংহের লোক, আমার রাজশাহীর লোক সেখানে গিয়ে থাকতেছে। মানেটা কি? মানে বোঝেন? এটা যে আপনি আপনি উটের মতো যদি আপনি বালুতে মুখ ঢেকে রাখেন, তাতে আপনি বলতে পারবেন না যে ঝড় তুফান হচ্ছে না। আপনি ঝড়টা খেতে পারবেন না। সারা পৃথিবী জানে যে বাংলাদেশের মুসলমানরা সেখানে অনুপ্রবেশকারী। আর দেখেন আর মুসলমানরা কত মুনাফেক। এখন দেখেন আপনি আমাদের বাংলাদেশের মানবাধিকার সংস্থারা কত বড় মুনাফেক, আমাদের সাংবাদিকেরা কত মুনাফেক লেখে। ভারতীয় মুসলমান, ভারতের হাইকোর্ট সম্পর্কে যার ধারণা আছে, ভারতের কোর্ট হলো সম্পূর্ণ স্বাধীন। যে একজন ভারতীয় নাগরিককে পাঠানোর মুরদ ভারত সরকারের নাই, বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও পাঠাইতে পারবে না। এই ক্ষমতাই তাদের নাই। হাইকোর্টে যাওয়ার সাথে সাথে গভর্নমেন্টের উপরে রুল জারি করবে। এটা কি বাংলাদেশে কোর্ট পাইছেন? তারেক রহমান ফোন করলো, তারপরে জামাতের 27 শকুন ফোন করলে কোর্ট বন্ধ থাকবে? আমি আরেকটা ব্যাপার একটু ফুয়েদ ভাই আপনারা ধরাই দিই, সরি, সেটা হচ্ছে যে এই যে ভারতের বিজেপি সরকার আসবার পরে যখন থেকে আমরা দেখলাম বর্ডারে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে, তো তাদের মানে ভূখণ্ডে তাদের জায়গার মধ্যে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। এটার জন্য আমরা দেখলাম যে ওই যে পাটোয়ারি, হ্যাঁ কি পাটোয়ারি, ব্রা পাটোয়ারি না, বেড়া দিচ্ছে ভারত। এটা ব্রা পাটোয়ারি না, এটা কি পাটোয়ারি যেন, ডারবি পাটোয়ারি। ডারবি। ডারবি পাটোয়ারি দেখলাম মিছিল দিতে দিতে চলে গেল হচ্ছে গিয়ে আপনার বর্ডারের দিকে, যশোরে চলে গেল। সেখানে গিয়ে ভাষণ দিয়ে আসলো 3 দিনের মধ্যে ভারত দখল করে ফেলার। আসার পথে তারা ডিম মারলো বিএনপি। তো এই যে ধরেন ডিম না আন্ডা। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তারা এত শক্তিশালী দল, মানে শক্তিধর, কিন্তু ভারত তার জায়গায় কাঁটাতারে বেড়া দিচ্ছে। তাহলে ডারবির সমস্যাটা কি আমাদের বলেন তো? সমস্যা চোর বাটপার, চোরাকার বাড়িতে। শুনেন, আপনার এখন আপনার বাড়ি আপনি ওয়াল করবেন না, টিনের বেড়া দিবেন না, সনের বেড়া দিবেন না, আপনার ব্যাপার। যখন কেউ এই বেড়ার বিরোধিতা করবে তার মানে দালমেকুচ কালা হয়। আপনার বাড়িতে মুরগি চুরি করা আমি পারতেছি না এখন আর, আপনার বাড়ির হাঁস চুরি করতে পারতেছি না, আপনার বাড়ি লিচুর কাছে লিচু খাইতে পারতেছি না, ফজলি আমরা খাইতে পারতেছি না। তার কারণে আমার এত খারাপ লাগতেছে, কারণ বেড়া দিলে তাহলে খাইতে পারবো না। আচ্ছা, ভারত তার জমিতে বেড়া দেখ, একেবারে আকাশ পর্যন্ত, চাঁদে পর্যন্ত বেড়া দেখ, আমার কি যায় আসে? তার মানে ওই যেটা আপনার বলছিলাম যে এটা যদি করে তাহলে অনুপ্রবেশকারীদের যাওয়া বন্ধ হবে। আপনি জানেন আমি আজকে এখন না, আওয়ামী লীগ সরকার আমলেও বলেছি যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে ভারতের ভিতরে, এবং তারা সেখানে ভারত সরকারের উপরেই চলে, এরা বাংলাদেশের সাথে সম্পর্ক নেই। এখন তো প্রমাণ পেয়ে গেছেন। কিন্তু আপনি এটা বলতেছেন যে আমরা আসিফ নজরুলকে দেখছি 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে গোপনে এসে কাজ করে যায় এরকম বয়ান দিতে, কিন্তু আজ পর্যন্ত সরকারকে একজনও পাইলাম না এই ইন্ডিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে থাকায়, তাকে আমরা পাঠিয়ে দিলাম। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের যে আসিফ সার নাকি পাঠা আছে, তিনি বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে রয়েছে। তিনি কিন্তু যখন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হইলেন, মানে তাকে যোগ দেওয়া হলো, তখন কিন্তু তিনি বলেছেন ওটা তো আমি যখন উপদেষ্টা ছিলাম না তখন বলেছি। তার মানে সে তার নিজের কথা ঠিক ছিল না। আর কালকে নিউজটা অবশ্যই পড়েছেন, বাংলাদেশ সরকার কথিত সার্ভে করেছে, সেখানে 8,500 ভারতীয় পাওয়া গেছে। তাহলে কথা তো তাদের কথার সাথে মিল নাই। এবং এই 8,500-এর মধ্যে কিন্তু একজন অবৈধ না, সব ভিসা নিয়ে এসেছে, তারা টেকনিক্যাল, তারা কাজ চাকরি নিয়ে হাইলি প্রফেশনাল। আরো তথ্য দেই আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতে সবচেয়ে বেশি প্রদেশ ঘোরার লোক যারা বাংলাদেশি নাগরিক, আমি তাদের একজন। এটা দায়িত্ব নিয়ে বললাম। আবারও বলতেছি, ভারতের সবচেয়ে বেশি প্রদেশ ঘোরার লোক যারা, তাদের মধ্যে আমি একজন। এবং আমি শুধু এখানে চাকরি ব্যবসা করার জন্য যাইনি, ঘুরেছি এবং গবেষণার জন্য গেছি। ভারতের কোন মুসলমান বাংলাদেশে আপনি যদি তাকে এখানে হাঙ্গা করান, জমি দেন, তারপরেও আসবে না। ভারতের মুসলমান তো আসবেই না, তাহলে হিন্দুরা আসবে এই দেশে? ভারতীয় কোনোদিনই আসবে না। আমি নিজে ত্রিপুরা দরিদ্র, সবচেয়ে দরিদ্র যে রাজ্য তার মধ্যে একটা হচ্ছে ত্রিপুরা, আমি তাকে ত্রিপুরার দ্বিগুণ বেতনে ফার্নিচারে কাজ করার জন্য, কাঠের ফার্নিচারে আমি অফার করেছিলাম, তারা আসে নাই। দ্বিগুণ বেতন দিব, বৈধভাবে আনবো, তাই তারা আসে নাই। আর তারা বুঝি বাংলাদেশে অবৈধ কাজ করবে?
এরা তো পাগল তারা হয় নাই। যেখানে বলা হয় যে ভারতে নাকি মুসলমান নির্যাতিত, সেই তারা মুসলমান। আপনি বলেন আপনার বয়স তো একেবারে কম হয় নাই, আপনার বয়সের জীবনে শুনেছেন যে একজন ভারতীয় মুসলমান এসে বলেছে আমি নির্যাতিত, আমাকে সেভ করা? একজনও দেখি নাই। একজন আসে নাই। না। আপনার বয়সে না, আমার বয়সেও দেখি নাই, আমার বাপের বয়সেও আমি দেখি, আমার বাপও কোনোদিন আমার বলে নাই, বা কারো বাপের পাটোয়ারি বাপও বলতে পারবেন। কিন্তু ভারতের মুসলমানরা নির্যাতিত এই কথা ভারতের মুসলমানরা বলে না, কিন্তু বাংলাদেশের মুসলমানরা সারাদিন জিগির করে হারে মেরে ফেললো, ওই যে- কোটি মুসলমান মেরে এই ফেললো। ব্যাপারে জামালপুর একটা, এই যে এবার আপনি বলবেন, হুম। আমি তো আমার জামালপুরের গল্প করি, যেহেতু ওই অঞ্চলে জন্মেছি, জামালপুরের প্রতি দায় আছে, বাংলাদেশে জন্মেছি, বাংলার প্রতি দায় আছে, বাংলা ভাষায় কথা বলি তাই ভাষার দায় আছে, 71-এ বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে তাই বঙ্গবন্ধুর পক্ষে বলার আমার দায় আছে, তাই জামালপুরের একটা গল্প দিয়ে বলি। জামালপুরে একটা কথা আছে, যার গরু সে কয় বান, যা পরশুরা কয় বছর বিয়ে নেই, বছর বছর বিয়ে। আমাদের বাংলাদেশের মুসলমান এইটা ব্যবসা করে। আপনি দেখেন না যে বিজিবি এবং বাংলাদেশের মানুষ সীমান্ত পাহারা দেয় ভারতের যশোরে। আচ্ছা, আমার ভাবির পোলার ডারবি পাটোয়ারি ও বার্মা সীমান্তে যায় না কেন? সেখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা গিদরের মতো ঢুকতেছে, তাদের ফিরাই দিতে কেন যায় না? ওইখানে কেন যায় না? সেই জন্য আমি বারবার বলি যে আমাদের কপাল ভালো, এই ডারবি নাসিরদের কপাল ভালো, এই ভাবির পোলাদের কপাল ভালো, জামাতের কপাল ভালো, বিএনপির কপাল ভালো, সামরানাইপির কপাল ভালো, ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছে। যদি এটা ভারত যদি বার্মার মতো হইতো, ভারত যদি পাকিস্তানের মতো হইতো, ভারত যদি আফগানিস্তানের মতো হইতো, ঘেটি ধরে ধরে সত্যি সত্যি ভারতীয় মুসলমান সহ বাংলাদেশে পাঠাই দিত, আর নিজের দেশের নাগরিক তো বহুত দূরের কথা। তবে এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার কারণে, বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা আসার কারণে বাংলাদেশের যে ইসলাম প্রেমের জজবা, মুসলমান প্রেম, এটা যে একটা বোকাজ, এটা এবার ধরা পড়ে গেছে। কারণ আপনি নিজের দেশের নাগরিককে অস্বীকার করতেছেন। এর চাইতে লজ্জার, মানে আমি আরো আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশে কেউ হাইকোর্টে যাচ্ছে না যে কেন বাংলাদেশি নাগরিককে সীমান্তে বসায় রাখা হয়েছে, দাঁড় করে। আচ্ছা, আপনার মনে থাকার কথা এবং দর্শকদের মনে রাখার কথা, আমেরিকা থেকে যাদের পায়ে শিকল, কোমরে শিকল বেঁধে আনলো, তখন আপনি তাদের কেন গ্রহণ করলেন? আর নিজের দেশের নাগরিকদের, যাদের ভারত একটা সুযোগ দিয়েছে যে তারা কোনো মামলা করবে না, অবৈধ যারা চলে যাক, আপনার তো ওয়েলকাম জানানোর কথা ছিল, বর্ডার খুলে দেওয়ার কথা। এখন মুসলমান প্রেমেও জাগে না, মুসলমান প্রেমও নাই, ইসলাম প্রেমও নাই, বাংলাদেশ প্রেমও নাই। নিজে, অর্থাৎ এরা বিপদে পড়লে নিজের পোলারা অস্বীকার করে, আর কয়দিন পরে নিজের বাপের অস্বীকার করবে, আমার ভাবির পোলারা, আর এই সরকার আর কয়দিন পরে অস্বীকার করবে, নিশ্চিত কিন্তু থাকেন। এটা কি ফরিদ ভাই, আপনার কি মনে হয় না যে কোথাও গিয়ে খুব পরিকল্পিতভাবে ভারত বিরোধী যে আগ্রাসনটা চালানো হচ্ছে আদর্শিক জায়গা থেকে, মানুষকে যে ধরেন ভারত বিরোধী করে তোলার চেষ্টা, এবং এই পুরো ব্যাপারটার পেছনে পাকিস্তান রয়েছে? কারণ পাকিস্তানের সেনা অফিসারদেরকে তো আমরা প্রতিদিন দেখি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং করে বেড়ায়, তারা তাদের বাপদাদার দেশ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা, ওরা কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে পারলে ভারত আমাদের দিকে আঙ্গুল তুলুক, আমাদের ভাই আছে ওই পাশে। মানে এইদিকে যদি ভারত কোনোভাবে এদের করে হামলা চালায়, বাংলাদেশ কিছু করে, তাহলে ওই দিক থেকে পাকিস্তান হামলা চালাবে, দুই দিক থেকে হামলা চালায় তারা ভারতকে পদদলিত করবে। আপনি দেখছেন সাবেক সেনা কর্মকর্তারা বলতেছে 10 লাখ রেডি আছে, হ্যাঁ 10 লাখ নিয়ে ভারত দখল করবে তারা। তো পুরাটাই তো আসলে মূলত পাকিস্তানের প্রেসক্রিপশনের একটা কর্মকাণ্ড এগুলো। নিঃসন্দেহে শুধু পাকিস্তান না, আপনি বোধহয় ভুলে খেয়াল করতে, মানে এই মুহূর্তে আপনি ভুলে গেছেন, সেগুলো তুরস্ক এর সাথে জড়িত। আপনি জানেন যে এই মুহূর্তে তুরস্ক বাংলাদেশে তুরস্ককে ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছে, সেটা পত্রিকায় এসেছে। আর তুরস্ক আরেকটা কাজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ আছে না, সেই মসজিদে 20 কোটি টাকা দিয়েছে। যদিও আপনি অবশ্যই একটা বিষয় জানেন যে রংপুরের পলাশবাড়িতে একটা রামের মূর্তি স্থাপন করবে বলে চিকরাচিকরি শুরু করে দিয়েছে। আচ্ছা, এখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের হিন্দু জনগণ যারা নাগরিক, তারা তাদের টাকায় করবে। ভারত হিন্দু রাষ্ট্র বলেন, তারা বলে না, আমরা বলি ওটা হিন্দু রাষ্ট্র, যে তারা তাদের সহযোগিতা করতেই পারে। কিন্তু তুরস্ক বাংলাদেশে মসজিদ বানানোর 20 কোটি টাকা দিতেছে, কারো চিকরাচিকরি লাগলো না। কিন্তু এই বাংলাদেশ হচ্ছে হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল, একদা ছিল, এটা আমরা সবাই জানি, আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না। যেহেতু সবাই জানে। ইসলামের ধরেন উৎপত্তি এবং বিস্তার সৌদি আরব থেকে, সেখান থেকে অন্যান্য দেশগুলোতে ইসলাম প্রচারের ক্ষেত্রে সৌদি আরব ফান্ড দিয়ে থাকে, সৌদি আরব সবকিছু করে থাকে। হ্যাঁ, দিচ্ছে। এই যে আমাদের যে 560টা মসজিদ যেটা নিয়ে বারবার কথা হয়, সেটাও ওদেরই দেওয়া ফান্ডের। না, ওদের যদিও fund পরে না। ফান্ডটা ক্যান্সেল করছিল, Cancel ওরা করেছে। cancel করেছিল। ওদের পরিকল্পনা। হ্যাঁ, ওদের পরিকল্পনায় করা হয়েছিল। তো এই যে ধরেন আমরা তো প্রতিনিয়তই দেখি ইসলামী দেশগুলো বাংলাদেশে ফান্ড দেয়, মসজিদ বানায়, এটা বানায়, ওটা বানায়। তো ভারতের যেহেতু হিন্দু ধর্ম ভারতের থেকে উৎপন্ন, অবশ্যই বা সেখানকার, অতএব হিন্দুদের ধর্ম বিকাশের ক্ষেত্রে ভারত যে টাকা দেবে, ভারতের স্বাভাবিক। ধরেন কি বলে, ভারতীয় অ্যাম্বাসেডর সেখানে উদ্বোধন করতে যাবে, স্বাভাবিক। এটা খুব নর্মাল ইস্যু। আপনি দেখেন যে ভারত তো এখানে বৈধ জায়গায় বৈধভাবে গেছে। জাপানে তো পাকিস্তানের হাই কমিশনার অবৈধ মসজিদ উদ্বোধন করে, সেটা ভেঙে দিল জাপান সরকার। তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, সৌদি আরব, কাতার, কুয়েতের মুসলমান বিদেশে গিয়ে কি মসজিদ বানায় না, মাদ্রাসা বানায় না? তাহলে এইখানে এই ভারত অঞ্চল, এখানে
নদীর নাম যমুনা, নদীর নাম মেঘনা, নদীর নাম পদ্মা, নদীর নাম ব্রহ্মপুত্র। তাহলে এই যে যে নদী মানে কি, মানেটা কি? নদীর নাম তিস্তা মানে কি? সুবর্ণাখালী, এগুলো নদীর নাম। তার মানে এটা তো ভারত, এটা তো আদতে ভারতের অঞ্চল। আপনি দেখেন আপনার ঢাকাতে রামপুরা আছে, রামপুরার শব্দ কি সৌদি আরব থেকে আছে? ঢাকাতে রামচন্দ্রপুরের নাম দিয়েছে এখন মোহাম্মদপুর। আমার সরিষাবাড়ি একটা জায়গা, মানে আমার এলাকার কথা বলতে, দেখেন রামনগর নাম, তার নাম কেটে বলা হয়েছে আরামনগর। আপনি দেখেন কোথায় রামকৃষ্ণপুর, সারা বাংলাদেশে দেখবেন দুর্গাপুর, রামকৃষ্ণপুর, নেত্রকোনা, তারপর এরকম নাম, হিন্দু নাম সব জায়গায়, অলি গলি, কালীবাড়ি তো আপনি গলি গলিতে পাবেন। তাহলে কি বোঝা যায়? এটা তো হিন্দু অঞ্চল ছিল, তো এইখানে রাম থাকবে না। রাম কি সৌদি আরবে গিয়ে রামের মূর্তি বানাবে? ইরানে গিয়ে বানাবে? ইভেন পাকিস্তান, যে পেয়ারা পাকিস্তানের জন্য যত জজবা, সেই পাকিস্তানেই তো রামের পুত্র লব আর কুশের জন্ম সেখানে। তাদের ওইখানে তারা ছিল। পাকিস্তানের শহরের নাম লবকুশ ছিল, সেটা ভেঙে নাম পাল্টে ফেলেছে। তাহলে এখানে রামের মূর্তি হবে না, কোথায় হবে? রামের মূর্তি তো এখানেই হবে, এবং এটা স্বাভাবিক। বাংলাদেশের হিন্দু নাগরিক, তাদেরকে অধিকার নাই ধর্ম পালনের, আপনি সেটা বাধা দিতে পারেন না। এবং এটাকে কেন্দ্র করে ফরিদ আপনি দেখছেন বোধহয় কয়েকজন হুজুর প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আর একটা কোনো মন্দির বানানোর পারমিশন সরকার দিতে পারবে না। যেই মন্দিরগুলো আছে মানে ব্যক্তিগত ঘরের ভেতরে, আমি গতকালকে ভিডিও আপলোড দিয়েছিলাম, স্পষ্ট বলতেছে যে আপনারা পূজা করেন, সমস্যা নাই, ঘরের ভিতরে আপনারা আপনাদের মতো ছোট ছোট মন্দির বানায় পূজা করেন, কিন্তু প্রকাশ্যে কোনো মন্দির বানাইতে গেলে এটার বিরুদ্ধে যা করবার তারা তৌহিদি জনতা মিলে করবে, প্রত্যেকটা মন্দির ভেঙে দেওয়া হবে, প্রকাশ্যে কোনো এটা করতে পারবে না, মানে ঘরের ভিতরে করতে হবে, ঘরের বাইরে না। তাহলে আমার কথা হইলো, আপনি আমেরিকাতে গিয়ে মসজিদ বানান না প্রকাশ্য, মাদ্রাসা বানান না লন্ডনে প্রকাশ্য? এখন ওইখানে যদি বলে প্রকাশ্য মসজিদ করতে দিব না, মাদ্রাসা করতে দিব না, ভারত যদি এখন বলে প্রকাশ্য মসজিদ মাদ্রাসা করতে দিব না, তাহলে কি করবেন? আর হিন্দুরা প্রকাশ্য, আকাশটা কি মুসলমানের, জমি এই বাতাস কি মুসলমানের? মুসলমান হিন্দুরা ওই 32 ফুট কেন, 320 ফুট করলে সমস্যা কি? তার সমস্যা কি? ঘটনাটা কি? এই খোদ মক্কার ভিতরে 360টা মূর্তি ছিল, খোদ মক্কার ভিতরে মূর্তি ছিল। এখন দুবাইয়ে মন্দির হইতেছে, রাম মন্দির, সৌদি আরব হইতেছে, আর বাংলাদেশ হইতে গেলে দোষ ও মোর ক্যাথলিক দেন দা পোপ। মানে মক্কার আরবের মুসলমানের সাথে বাংলাদেশের মুসলমান, এই কনভার্টের নিচু জাতের মুসলমানে হিন্দু হিন্দু থেকে মুসলমান হয়ে নিজের একেবারে আরবের খোঁজ বা খেজু মনে করতেছে না। আর যারা বলেছে যে মন্দির ভেঙে ফেলবে, এটা তো ফৌজদারি অপরাধ, এটা তো রাষ্ট্রদ্রোহিতা, এটা শুধু ধর্মদ্রোহিতা না, তাহলেও কিছু বলতেন না। কিন্তু এটা সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করা, আদালতকে চ্যালেঞ্জ করা, সংবিধানকে চ্যালেঞ্জ করা, এটা তো আপনি করতে পারেন না। তাদের ফৌজদারি আদালতে তাদের জেল হবে। কিন্তু এই জায়গাটা একটা জিনিস আপনি দেখছেন বোধহয় আপনার চোখে পড়ার কথা, যে হেফাজতে ইসলামও কিন্তু সরকারের কাছে আহ্বান জানাইছে এই মন্দির, এই রামের যে ইয়ে হচ্ছে, মূর্তি হচ্ছে, এটার পেছনে ইনভেস্টর কারা, কারা উদ্যোগ নিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোথায় কোথায় জড়িত না জড়িত, কেন উদ্যোগ নেওয়া হয়েছে, এর পেছনের কারণ কি, এগুলো সব তদন্ত করার জন্য রাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানাইছে হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম না তো এই দলের নাম দিয়েছে আমি আগের থেকে, যেদিন হেফাজত বানাইছে আমি যখন আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি তখন এটার নাম দিয়েছি আমি হেফাজতে পাকিস্তান। এটা হেফাজতে ইসলাম না, হেফাজতে ইসলাম নামটাই কুফরি, এর নামই হইতে পারে না। এমন না যেটা আমি বলেছি, এনটিভি বিএনপি টিভিতে এসে তৎকালীন সময় বলেছিল হেফাজতে ইসলাম নামই কুফরি, এটা হলো হেফাজতে পাকিস্তান। আচ্ছা এইখানে কে, এরা তো এটা বলতেই পারে না কে এইখানে। আচ্ছা ধরেন না আমি টাকা দিছি, কি হয়েছে তাতে? নকুল কুমার মসজিদ বানায় এই টাকা দিয়ে 2 কোটি টাকা খরচ করে মসজিদ বানায় হিন্দু হয়ে, তখন তো বলে না হিন্দু টাকা নিব না, তখন তো ঠিকই নাই। আচ্ছা হিন্দুর টাকা দিলে এত 10টা আমাদের রেলের বুকি মাগনা দেয় ভারত, ডিজেল আনতেছেন হিন্দুস্তানের, আপনার সমস্যা হয় না? আর এখানে কে টাকা দিচ্ছে, মানে হিন্দুরা এখানে টাকা দিয়ে বানাবে, সমস্যা কি? বরং বাংলাদেশে জাজ করা উচিত মাদ্রাসাগুলোতে কারা টাকা দেয়। মাদ্রাসাগুলোতে বিদেশি সংস্থা এসে টাকা দিচ্ছে, জঙ্গিবাদ চর্চা করতেছে। কোন মন্দিরে জঙ্গিবাদ চর্চা হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে? আর শুনেছেন কোনোদিন, পত্রিকা এসেছে, জীবনে শুনেছেন? এই সমস্ত জঙ্গিবাদ যারা পেয়ারা পাকিস্তানি, তারা এটার বিরোধিতা করবে। এরা হলো ওই যে মামার বাড়ি আমি যাবো আর খাবো, মা মামার বাড়ি আসবে আর যাবে। বাংলাদেশের মতো জায়গায় রাম কৃষ্ণ মহাদেব দুর্গা সরস্বতীর মূর্তি হবে না, তো কোথায় হবে? এটা সৌদি আরব গিয়ে বানাবে নাকি? আর এখানে কে টাকা দিল না দিল এটা ওদের তো জ্বালা কেন? টাকা তো এখানে যে কেউই করতে পারে, যে কেউ এখানে টাকা দিতে পারে, হিন্দু দিতে পারে, মুসলমান দিতে পারে, খ্রিস্টান দিতে পারে, যার মনে হয় দিবে না, এর তো সমস্যা কোথায়? বরং এই যারা বলেছে তাদের ফান্ড যাচাই করেন, এদের টাকা কোত্থেকে আসে, তাইলেই দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তুরস্ক বাংলাদেশের জঙ্গিবাদ ছড়াচ্ছে, পাকিস্তান বাংলাদেশের জঙ্গিবাদ ছড়াচ্ছে, এগুলো না খুঁজে আসে মন্দিরে কি হচ্ছে না এগুলো। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন, এটা বলেই শেষ করছি আমরা, সেটা হচ্ছে এই যে বর্ডার কেন্দ্রিক যে একটা কুৎসিত পরিস্থিতি তৈরি হচ্ছে, ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে, বারবার যুদ্ধে নামার জন্য বাধ্য করা হচ্ছে একরকম, এই ব্যাপারে বাংলাদেশের আসলে মানুষের যে আইকিউ লেভেল খুবই জঘন্য অবস্থা,
আপনার জায়গা থেকে যদি বর্ডার ইস্যুতে কিছু বলতে চান, এবং যারা লাফাচ্ছে এই কি বলে পাকিস্তানের প্রেসক্রিপশনে, পাটোয়ারিদের প্রেসক্রিপশনে যারা লাফাচ্ছে, তাদের ব্যাপারে যদি কিছু বলতে চান, যে আপনি যে ঠিক এই পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে, ফাইনালি খুবই- মারাটা কারা খাবে? একেবারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই পাকিস্তান তুরস্কের প্রেসক্রিপশনে আমার ভাবির পোলারা সাল্লাই কুত্তার নাম বাঘা, এরা যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছে, যদি ভারত কোনো কারণে বাংলাদেশে বর্ডার সিল করে দেয়, কোনো কারণে যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। এই ভাবির পোলাদের গালের গোস্ত, তারপরে পশ্চাৎ দেশ ফুলে মমিষিকে পাউরুটি হয়ে গেছে না, পেট ফুলছে, গাল ফুলছে, এগুলি কিছুই থাকবে না। ভাতে মারা যাবো আমরা, কারণ ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবে না। ভারত জাস্ট আমাদের ফুড চেইন কেটে দিবে, দিলেই আমরা না খেয়ে মারা যাবো। তাই বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করবো, সতর্ক থাকুন, কারণ পড়শির সাথে ফুষ্টি খাটে না। তারপরে কোন পড়শি? যে পড়শি হলো শক্তিশালী। পৃথিবীতে অর্থনীতিতে তারা 3 নাম্বার চলে গেছে। পৃথিবীতে তারা, তাদের 150 কোটি মানুষ, তাদের সামরিক শক্তি তো অনেক আমাদের চেয়ে, আমরা বার্মার সাথেই পারি না। সেখানে ভারতের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যাই, আমরা সোজাসুজি না খেয়ে মারা যাবো, পালে পালে দলে দলে মরে যাবো আমরা। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দীর্ঘ 18 দিন প্রচেষ্টার পর মালিক মানে ডোনাল্ড ট্রাম্প তিনি ধরতে পারলেন আমাদের নরেন্দ্র মোদীকে। কারণ ইদানিং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কোনো ফোন টোন ধরেন না। তিনি বহুবার চেষ্টা করেছেন, এর আগেও চেষ্টা করেছেন, কিন্তু গত 18 দিন ধরে উনি লাগাতার চেষ্টা করেছেন। তারপরে আজকে সকালবেলা 8:30 নাগাদ নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়। তার আগের একটা প্রেক্ষাপট রয়েছে। দিন 15 টানা ফোন করার পর যখন নরেন্দ্র মোদী যখন ফোন তুলছেন না, তখন মার্কো রুবিও ফোন করেন জয়শঙ্করকে। জয়শঙ্করজি তখন কথাবার্তা হয়, তখন উনি অনুরোধ করেন মার্কো রুবিও যে আমাদের প্রেসিডেন্ট একবার মোদিজির সঙ্গে কথা বলতে চান, আপনি দয়া করে প্রেসিডেন্টের ফোনটাকে রিসিভ করতে বলুন, খুব দরকারি কথা আছে। তারপর জয়শঙ্করজি গিয়ে ধরেন নরেন্দ্র মোদীকে, যে মার্কিন প্রেসিডেন্ট আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন না। উনি একটুখানি হয়তো ক্ষোভ প্রকাশ করছেন অথবা অপমানিত বোধ করছেন, একবার ওনার সঙ্গে কথাটা বলুন। আমার মনে হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা উচিত নয়। এই সব বলার পর তারপর নরেন্দ্র মোদী বলেন ঠিক আছে, ফোন করতে বলুন আগামীকাল। তা আজকে মানে ওদের সময় তো গতকাল, আমাদের সময় আজকে ফোন করেছেন সকালবেলা 8:30, মানে আমেরিকায় তখন গভীর রাত। এখন ফোন করে কথা হয়েছে সেটা 15 থেকে 17 জুন ফ্রান্সের এভিয়েন লে বে শহরে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই যে ফ্রান্সে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভারত কিন্তু G7 এর কিন্তু অংশ নয়। G7 এর অংশ কারা আমি আপনাদের বলে দিচ্ছি। G7 এর অংশ হচ্ছেন যে দেশগুলো, সেগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। এই 7টা দেশ, এর মধ্যে কিন্তু ভারত নেই। কিন্তু ভারত এশিয়ার মধ্যে এখন একটা শক্তিধর রাষ্ট্র, তাকে G7 এ আনার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে এবং প্রতিবার G7 এ কিন্তু আমন্ত্রণ পেয়ে মোদি যান। ইদানিংকালে যেখানেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন, খবর পাচ্ছেন নরেন্দ্র মোদী আর সেদিক মারাচ্ছেন না, কারণ ওনার সঙ্গে মুখোমুখি হবেনই না। কি বলতে কি বলে দেবেন তখন তো আর বলা যায় না। যার জন্য ওনার ফোনও রিসিভ করেন না, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎও করেন না, কারণ মানুষটাকে ভরসা আর নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদী যার উপরে ভরসা উঠে যায় তাকে আর দ্বিতীয়বার ভরসা করবেন না। যেমন তারেক রহমানের উপরে ভরসা উঠে গেছে, আর ভরসা করবেন না। তো যাই হোক,
তো জয়শঙ্করজি বলার পর তারপর তো 8:30টার সময় ফোন করেন। তো উনি ভালো মন্দ দু চারটে কথা, ভালো কথাই হয় আর কি, কেমন আছে অমুকায় তমুকায়। তখন উনি ফোন করে অনুরোধ করেন ট্রাম্প যে G7-এ আপনি আসছেন, আপনি এলে পরে সাইড লাইনে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন নরেন্দ্র মোদীর সঙ্গে কি কথাবার্তা হয়েছে দেখুন, এগুলো তো আমরা জানতে পারবো না। এই খবরগুলো একেবারে ভেতরের খবর, এই কোনোদিনই কেউ জানতে পারবে না। কিন্তু ভারত যেটা আটকে আছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে হস্তক্ষেপ এবং এশিয়ার মধ্যে ঢোকার জন্য তার যে একটা গো চেপেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা ভারত, চীন, রাশিয়া কোনোভাবেই মেনে নিচ্ছে না। আপনাদের মনে থাকতে পারে কদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা প্রকাশ্য সম্মেলনে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতের উপর প্রেশার সৃষ্টি করছে সেটা ঠিক নয়। এটা কিন্তু পুতিন পরিষ্কার বলে দিয়েছিলেন, ভারত একা নয়, এটাকে যদি কেউ ভাবে তাহলে সে ভুল ভাবছে। এটা খুব ইঙ্গিত বহ একটা কূটনৈতিক বার্তা, সেটাও ট্রাম্পের কানে গিয়েছে যে চীনের সঙ্গে তো একই গন্ডগোল চলছে, রাশিয়াও ক্ষেপে রয়েছে, ভারতের পক্ষে রাশিয়া। আর ভারতকে যদি এখন বাগে না আনা যায়, সামনে অক্টোবরে মিড টার্ম ইলেকশনে আমি ধরাশায়ী হব। অতএব যেন তেন প্রকারেণও মোদিজিকে ধরতেই হবে। একেবারে 18 দিন ধরে টানা পরিশ্রম করার পর অবশেষে তা মোদিজির সঙ্গে কথাবার্তা হয়েছে। মোদিজি কিন্তু ভোলেননি। সেই যে ফেব্রুয়ারি মাসে দুনিয়ার টেলিভিশনের সামনে উনি বাংলাদেশের ব্যাপারে, মোদি দেখবেন বাংলাদেশের ব্যাপারে 100 বছর ধরে ওদের ইতিহাস আছে এই সমস্ত সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করার, সেটা উনি সামলে নেবেন। তারপরে পাল্টি খেয়ে যে ঘটনাটি উনি ঘটালেন, তারপর থেকে নরেন্দ্র মোদী আর মুখ দর্শন করেন না। যেদিক দিয়ে যান ট্রাম্প, তার উল্টো দিকে উনি হাঁটেন। একবার হোয়াইট হাউসে ডেকেছিলেন, কোথায় একটা কি মিটিং ছিল এখন ভুলে গিয়েছি, ফেরার পথে ওয়াশিংটন ঘুরে আসার একটা আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্প এরকম মালিক, মানে ভেতরে ভেতরে এরম বদমাইশি বুদ্ধি, সেখানে ডেকে রেখে দিয়েছিলেন শাহবাজ শরীফ আর আমাদের আসিম মনিরকে, পাকিস্তানের দুজনকে। তা মোদি সেই খবরটা পেয়ে যান যে আমি যখন কথা বলবো তখন দুজনকে সামনে এনে হাজির করে দেবে, তারপরে কি লিখতে না কি লিখবে তখন আমি পেছে পড়ে যাব। তার থেকে সোজা উনি একেবারে ওই অনুষ্ঠান জায়গা থেকে সোজা ভারতে ফিরে আসেন। উনি আর ওয়াশিংটন ডিসি মুখ হয় না। আর এর মধ্যে এতদিন হয়ে গেল, 1.5 বছর প্রায় হয়ে গেল, ট্রাম্পের সঙ্গে কোনো কথাবার্তা নেই, কোনো যোগাযোগ নেই। ট্যারিফ ফ্যারিফ বড় ব্যাপার নয়, ও গোলমাল মিটে যাবে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে যে ধাক্কা ট্রাম্প দিয়েছেন, সেই ধাক্কা কিন্তু মোদিজি সামলাতে বেশ সময় লাগছে। মোদিজি বড় ধাক্কা খেয়েছেন। ট্রাম্পকে বিশ্বাস করতেন, ট্রাম্পের জন্য একেবারে গলা জলে নেমেছিলেন ট্রাম্পকে জেতানোর জন্য। সেই ট্রাম্প যে ব্যাকস্ট্যাবিং করবেন সেটা মোদিজি ভালো করে মেনে নেননি। আর যতক্ষণ না আমার মনের মধ্যে থেকে সেই ব্যাপারটা যাচ্ছে, নরেন্দ্র মোদীর মনের ভেতর থেকে সেই ক্ষোভটা যতক্ষণ না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মালিকের কিন্তু শান্তি হবে না। মালিককে শান্তিতে উনি বসতে দেবেন না। এখন দেখা যাক, আমরা তো এখন ভেতরের খবর জানবো না। কালকে আপনারা নিশ্চয়ই খবরের কাগজে জানতে পারবেন
যে ট্রাম্প মোদির দেখা হবে 15 থেকে 17 জুনের মধ্যে ফ্রান্সে, যে G7 বৈঠক, সেখানে বিশেষ আমন্ত্রিত ভারত, সেখানে যান কিনা এবং গেলে সাইড লাইন বৈঠকে বসবেন কিনা। হয়তো কথা হয়েছে, হয়তো উনি সাইড লাইন বৈঠকে বসবেন, কিন্তু মেন মুদ্রা যেটা হচ্ছে, আসল যেটা কারণ, মানে আসল যেটা বলা যায় উল্লেখিত অনুল্লেখিত বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ কেন্দ্রিক ব্যাপারটাকে নিয়েই কিন্তু মোদির সঙ্গে ট্রাম্পের কথা হবে। আর মোদির একই কথা, এখান থেকে পা তোলো, তারপরে কথা হবে। ওই ট্যারিফ ফ্যারিফ সব বাদ চলে যাবে, তার আগে ও কিচ্ছু হবে না। আগে বাংলাদেশ থেকে পা তোলো। আর ওই যে মনের মধ্যে যে খায়েশ আছে না, এশিয়ার দেশগুলোর ওপরে নজরদারি করব, ওই খায়েশটা মন থেকে মুছে ফেলো, তারপরে যা করার করা যাবে। অর্থাৎ ঘটনা যেদিকে যাচ্ছে, ট্রাম্পের কিন্তু আর উপায় নেই মোদির পায়ে পড়া ছাড়া এবং বাংলাদেশ থেকে পা উঠানো ছাড়া। আর বাংলাদেশ থেকে যদি ট্রাম্প একবার মুখে বলে দেন, আর কার্যক্ষেত্রে সেটা যদি প্রতিফলিত হয় যে বাংলাদেশ থেকে হটে যাচ্ছে, তাহলে ওই আগামী 2 মাস বললাম, ওই 2 মাসের জায়গায় 2 মাস 2 দিন হবে না, শেখ হাসিনা ফিরে যাবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার যতই অস্বস্তিতে থাকুক আর যতই বিধিনিষেধ দেয়, ইউনূস সরকার তো জান প্রাণ দিয়ে বিধিনিষেধ দিয়েছে শেখ হাসিনা যেন মুখ না খুলে, কিন্তু ইউনূস যখন থেকে নিষেধ দিয়েছে তখন থেকে শেখ হাসিনা আরো লাগাতার তিনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। আমরা গতকালকেও তার একটি ইন্টারভিউ ধরে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে আরো একটি ইন্টারভিউতে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং তিনি যেই ইম্পর্টেন্ট কথাটি জানিয়েছেন যে তিনি যখন দেশ থেকে চলে যান সেই সময়টা ছিল সাংঘাতিক মারাত্মক, তাকে তখন মেরে ফেলা হতো, মেরে ফেলা হবে, এরকম একটি হুমকির মুখে তিনি পড়েছিলেন। তিনি একদম যে সময় পাননি চলে যাওয়ার মুহূর্তে, সেটাও তিনি উল্লেখ করেছেন। তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন, তাকে টুঙ্গিপাড়া যেতে হবে এরকমই তার ধারণা ছিল। ইভেন তিনি প্লেনে ওঠার সময় জানতেন না যে তিনি ভারত চলে যাচ্ছেন। তার মানে তার পুরো বিষয়টি তার নিয়ন্ত্রণে ছিল না, তার হাতের বাইরে থেকেই যা যা ঘটনা ঘটেছে সেরকমই একটি খবর। আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না, শেখ হাসিনা। আচ্ছা, খবরটা হচ্ছে এরকম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতের এই সময় পত্রিকাকে দেয়া এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ক্ষমতার মোহ তার নেই, কিন্তু দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। আচ্ছা, 2024 সালের এরপরে ইম্পর্টেন্ট জায়গাগুলো তার মুখ দিয়ে আমরা শুনতে পাই। 2024 সালে 5 আগস্ট গণভবন ছাড়ার মুহূর্তটিকে তিনি অত্যন্ত ভীতিকর ও আকস্মিক হিসাবে বর্ণনা করেন। দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না যে আমি দেশের বাইরে যাচ্ছি। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি চরম আকার ধারণ করায় এবং গণভবন আক্রমণের মুখে থাকায় পদত্যাগপত্র তৈরির মতো ন্যূনতম সময়ও তিনি পাননি। আপনারা জানেন যে অনেকে আলোচনায় বলেন যে শেখ হাসিনা স্বইচ্ছায় 5 আগস্টের আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন বা 4 আগস্ট রাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন। ক্ষমতা বা পদ পদবি নয়, বরং জনগণের উন্নয়নই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা আমি কখনো করিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও তিনি মানুষের পাশে থাকার মানসিকতা পোষণ করেন। জুলাই আগস্টের আন্দোলনকে স্বতঃস্ফূর্ত মানতে নারাজ শেখ হাসিনা। তার মতে এটি ছিল সরকার পরিবর্তনের এক পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল জড়িত ছিল। আন্দোলনকারী ও সমন্বয়কদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পুলিশ হত্যা, মেট্রো রেলে ভাঙচুর এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ছিল এই আন্দোলনের নেপথ্যে থাকা পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক ঘোষিত নিজের মৃত্যুদণ্ডের রায়কে তিনি রাজনৈতিক প্রতিশোধ হিসাবে অভিহিত করেন। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এবং তদন্ত প্রতিবেদন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের
আমন্ত্রণে পরিচালিত তদন্ত কখনোই স্বাধীন ও নিরপেক্ষ হতে পারে না, মানে ইউনূস সরকারের দিকে তিনি ইঙ্গিত করছেন। সাক্ষাৎকার শেষে অবসরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেন, যেটা আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনা রাজনীতি থেকে এই মুহূর্তে তিনি অবসর নিচ্ছেন না, তিনি ফিরে আসার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন এবং ফিরে এসে নিজ দলকে সংগঠিত করে তারপর তিনি হয়তো বা অবসর নিবেন কি নিবেন না, এটা তার সিদ্ধান্ত। তবে শেখ হাসিনার এই বক্তব্যগুলো যে তিনি শেষ মুহূর্তে সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন এবং তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তিনি যে ইন্ডিয়া যাচ্ছেন এটা তিনি জানতেন না, এই তথ্যগুলো আমরা বোধহয় প্রথম নতুন জানতে পারলাম। তবে ইন্টারেস্টিং একটা জিনিস, শেখ হাসিনা নিজে বলছেন তিনি পদত্যাগ করার সুযোগ পাননি, কিন্তু সম্প্রতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দাবি করেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছেন, এটি তার ভ্যানিটি ব্যাগে করে তিনি নিয়ে গেছেন। তার মানে পদত্যাগপত্র লিখা হয়েছিল, এটি মতিউর রহমান চৌধুরীর দাবি, যেটি শেখ হাসিনা নিজে কিন্তু এখনো এন্ডোর্স করছেন না। সম্মানিত দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিএনপি ভেতরে বাইরে, সরকারের ভেতরে বাইরে, তারপর রাজনৈতিক দল যেগুলো সরকারের সঙ্গে আছেন তাদের ভেতরে এবং বাইরে, অন্যদিকে রাজপথের যারা বিরোধী দল আছে তাদের মধ্যে, এমনকি আওয়ামী লীগের মধ্যে, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনাব সালাউদ্দিন সাহেব যে কোনো কারণে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের একেবারে একটা হট ইস্যু। তার পক্ষে বহু মানুষ বহু কথা বলছেন, বিপক্ষে নানাজনে নানা কথা বলছেন। আর সেই কথার ফাঁকে তার যে মূল দায়িত্ব এবং কর্তব্য এটি হারিয়ে যাচ্ছে বলে খোদ বিএনপির যারা ত্যাগী এবং সংগ্রামী যারা নেতা রয়েছেন তারা সবাই খুব বিক্ষুব্ধ এবং সমালোচনা করছে। সমালোচনাগুলো হলো এই যে তিনি সব ব্যাপারে ভীষণভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করছেন, বিশেষ করে পার্লামেন্টে জমিয়ে রাখা, বিরোধী দলকে সেই ব্যস্ত রাখা, তাদের উপর চাপ প্রয়োগ করা, এবং ইসলামী ব্যাংক নিয়ে তার ভূমিকা, তার বক্তব্য এখন সারা বাংলাদেশে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো তিনি কেন ইসলামী ব্যাংক নিয়ে এত কথা বলছেন? ইসলামী ব্যাংক নিয়ে যদি কথা কেউ বলেন তো সেটা বলার জন্য অর্থমন্ত্রী আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলবেন? আর পার্লামেন্টে তিনি অ্যাজ ইফ সংসদ নেতা অথবা সংসদের উপনেতা সেই হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সব ব্যাপারে জনাব তারেক রহমান সাহেবের মেন্টর হয়ে অ্যাজ ইফ জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলতে চান বা বলা উচিত, অথবা তারেক রহমান সাহেব সেই কথাগুলো হয়তো তাকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এইরকম একটা কর্তৃত্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে তিনি যেভাবে কথা বলছেন, এটা বিএনপির যারা লোকজন রয়েছেন তারা না সহ্য করতে পারছেন, না হজম করতে পারছেন, আবার না প্রশংসা করতে পারছেন। তার যে জৌলুস, তার যে নূর মানে আলো, তার যে বিভা, তার যে বর্ণালী 7 রং, রংধনুর 7 রং, মানুষ যত দেখছে তত আশ্চর্য হচ্ছে। এবং সেই আশ্চর্যটার ইতিবাচক দিকগুলো আগে আপনাকে বলে নেই। প্রথমত, হি ইজ ওয়েল ড্রেসড। তিনি যাই পরেন অসাধারণ সুন্দর লাগে, পাজামা, পাঞ্জাবি, তার উপর যদি আবার কোটি পরেন, সেক্ষেত্রে তার যে সুপুরুষ, তিনি যে দেখতে সুন্দর, অন অ্যাভারেজে বাংলাদেশের মানুষ এত সুন্দর হয় না। এমনকি আপনি ভারতের পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে বা সরকারে আমাদের সালাউদ্দিন সাহেবের মতো এরকম লম্বা, চওড়া, সুঠাম দেহি, চমৎকার করে কথা বলেন ইংরেজিতে, বাংলাতে এবং মাঝে মধ্যে উর্দু এবং আরবি, অন্যান্য যে ভাষার আকর্ষণীয় কিছু শব্দমালা তিনি তার বক্তব্যে
সংযুক্ত করে যেভাবে জাতির সামনে উপস্থাপন করেন, ওটা আওয়ামী লীগের লোকের মধ্যে কাউকে দেখা যেত না। ওখানে তোফায়েল সাহেব ভালো কথা বলতেন, সুরঞ্জিত ভালো কথা বলতেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে যে মাল আছে, মশলা রয়েছে, উপাদান রয়েছে, তারপরে সেখানে যে সকল মেসেজ থাকে, স্যাটায়ার থাকে, ঠিক এই পর্যায়ের আকর্ষণীয় বক্তব্য আমরা আসলে নিকট অতীতে শুনিনি। এটা আমার নিজেরও ওনার পার্লামেন্টের বক্তব্য ভালো লাগে, আমি না শুনে পারি না। তো পার্লামেন্টে আমি আর কারো বক্তব্য শুনিনি এখন পর্যন্ত, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য কারো বক্তব্য আমাকে আকর্ষিত করেনি। তো বোঝার চেষ্টা করুন। তো বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, তারা এই যে সালাউদ্দিন সাহেবের যে উত্থান, তার যে স্মার্টনেস, তার যে বক্তব্য, এটা দেখছেন আর তাদের শরীরের ভিতরে এক ধরনের কিচিরমিচির শুরু হয়ে গেছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, না সহ্য করা যাচ্ছে, না বলা যাচ্ছে, না দেখা যাচ্ছে। ফলে তিনি অনেকের ঈর্ষার পাত্র রূপে এই মুহূর্তে পার্লামেন্ট আলোকিত করছেন। তা আমি কি বললাম, তার চেহারা ভালো, স্রোত ভালো, ড্রেস কোড ভালো, কথাবার্তা অসাধারণভাবে বলেন। 2 নম্বর হলো যে বিরোধী দলকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি একটা নতুন স্টাইল রচনা করেছেন, যে স্টাইলটি অনেকটা তোফায়েল আহমেদের মতো, অনেকটা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, অনেকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো, এমনকি মদুদ আহমেদের মতো। অর্থাৎ কম্বাইন্ডলি আমাদের এই গত 40 বছরের পার্লামেন্টের ইতিহাসে, আমি যেটা 79-এর পার্লামেন্ট যেটা হলো, সেই পার্লামেন্টটা কথা আমার মনে নেই, তবে তখন যে সংসদ নেতা ছিলেন অসাধারণ, জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে পার্লামেন্ট ছিলেন, বলা হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট পার্লামেন্ট। আবার 1986 সনে যে পার্লামেন্টটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি, ওটাও কিন্তু ফাইনেস্ট একটা পার্লামেন্ট ছিল। তো সেই সকল পার্লামেন্টে যারা উঠে এসেছিলেন পার্লামেন্টেরিয়ান রূপে এবং যারা সাস্টেন করেছিলেন, তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর কাজী ফিরোজ রশিদ, এরপর তোফায়েল আহমেদ, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত, মানে এই নামগুলো বারবার ঘুরে ঘুরে চলে আসে। তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেব লেখাপড়া জানা মানুষ, তো তিনি স্টাডি করেছেন যে বক্তব্যটা আসলে কেমন হওয়া উচিত। সেই বক্তব্যে যদি কিছু আরবি থাকে সাইদি সাহেবের মতো, কিছু কোরআনের আয়াত থাকে, যদি উর্দু শের থাকে, মির্জা গালিবের কোনো শের থাকে, আল্লামা ইকবালের কোনো শের থাকে, তাহলে জামাতের লোক আসলে বড় কথা বলতে পারবে না। এরপর সেখানে যদি ইংরেজি থাকে, সংবিধান থাকে, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আসলে হিং সিং ফট জাতীয় কবিতা শুনতে পছন্দ করে। আপনি যদি কোনো জটিল বিষয় তাদের সামনে উপস্থাপন করেন, সেটা যদি আপনি ইম্মানুয়েল কান্ট, হেগেল, সানঝু, ইবনে খালদুন, মানে নামগুলো খুব পরিচিত, কিন্তু সবাই তাদেরকে ভয় পায়, কিন্তু আসলে কি লেখা আছে কেউ মানে পড়েনি। যদি বলা হয় আচ্ছা এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, বা এটা ঠিক ম্যাকিয়াভেলি বলেছেন, চাণক্য বলেছেন, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। কিন্তু যদি বলা হয় এই ন্যারেটিভটা মার্কাস অর্লিয়াস বলেছেন, রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস বলেছেন, এটা রাতারাতি উত্তর দেওয়া খুবই একটা কঠিন একটা বিষয়, যেটা বর্তমান সংসদে বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে নেই বললেই চলে। নেই বলে মানে কেউ নেই, নো ওয়ান। তো সেই দিক থেকে এই জিনিসগুলো সালাউদ্দিন সাহেবের স্টাডি আছে এবং উনি জানেন, এবং এই কথাগুলো উনি বলা শুরু করেছেন। ফলে তিনি যখন কথা বললেন, তখন পার্লামেন্ট একেবারে স্তব্ধ হয়ে থাকে, সবাই চুপচাপ হয়ে থাকে, এক পক্ষ তালি বাজায় আর এক পক্ষ গালে পারে তো নিজের গাল নিজে কামড় মারে, থাপ্পড় মারার কথা বললাম না, গালের উপর কিটপিট করে দাঁত খিমচে দিতে থাকে। তো সেই দিক থেকে তার যে এই যে কর্মকাণ্ড, এটা আপনি প্রশংসা করবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট বর্তমান প্রেক্ষাপটে পার্লামেন্টের যে যোগ্যতা, পার্লামেন্টের যে নূর আলো, অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের যে অ্যাক্টিভিটিস, তার থেকে আসলে উনি একেবারে ব্যতিক্রম। মানে কেবল প্রধানমন্ত্রী নয়, আরও বড় কিছু হওয়ার মতো যোগ্যতা তার রয়েছে বলে সবাই মনে করছেন, এবং
ওইভাবেই তাকে আবার যাতে মানে তাকে এমন কিছু প্রশংসা করলে যাতে প্রধানমন্ত্রী বেজার হন, ওইভাবে মানুষজন কথাবার্তা বলার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে নেতিবাচক যে বিষয়, সেই নেতিবাচক বিষয় সঙ্গত কারণেই ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়। তাকে সালাউদ্দিন, তাকে শিলং সালাউদ্দিন বলে তার প্রতিপক্ষরা গালাগালি করে। সালাউদ্দিন সাহেব নিজেও এটা ওয়াকিফল। তাকে জনাব এস আলম সাহেবের মেন্টর হিসেবে মনে করা হয়। এস আলম সাহেবের সঙ্গে তার সম্পর্কের সাথে যে একটা যোগ আছে এবং তিনি যে কোনোভাবে এস আলমকে প্রোটেক্ট করতে চান, এটা তার যারা বিরোধী পক্ষ নানাভাবে তাকে উত্ত্যক্ত করে এবং সোশ্যাল মিডিয়াতে তাকে এবং তার পরিবারকে নিয়ে, ছেলেকে নিয়ে, অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে, এমনকি তার কন্যা সন্তান, তার স্ত্রীকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বটবাহিনী। এই জন্য তিনি বিরক্ত এবং এই বটবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেবেন, নতুন আইন তৈরি করবেন, সাইবার সিকিউরিটি ল, এটি নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। আর যেটি বাস্তব সেটি হলো এত সব কাজকর্ম করতে গিয়ে তিনি দল সামাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীর মেন্টর হিসেবে তার কি করা উচিত সেই বিষয়গুলো বুদ্ধি দিচ্ছেন। এমনকি যেমন ধরুন নুরু, রাশেদ, জুনায়েদ সাকি, তারপর মানে এই বাইরে থেকে যারা মন্ত্রী হয়েছেন এবং বিএনপির সঙ্গে যাদের সংযোগ ঘটেছে, এই পুরো সংযোগটাই আসলে জনাব শতভাগ সালাউদ্দিন সাহেবের মানে মেন্টরশিপে হয়েছে। তো কাজেই গণ অধিকার পরিষদের নুরুর বা নুরুর একসময় সেক্রেটারি রাশেদের কিংবা জুনায়েদ সাকির, শাহাদত হোসেন সেলিম যিনি বিএনপিতে যোগদান করেছেন নিজের দল এলডিপি বন্ধ করে, তারা ইত্যাদি সহ নাহিদ, সার্জিস, এদের সাথে যে সম্পর্ক, বিএনপির যে সম্পর্ক, এই টোটাল পলিটিক্যাল বিষয়টা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারণে হোক অকারণে হোক, গত 2 বছর যাবৎ সালাউদ্দিন সাহেব ডিল করছেন। এর আগে ভারত থেকে তিনি এই বিষয়গুলো ডিল করেছেন আর এখনও তিনি এই বিষয়গুলো ডিল করেন। যেমন ধরেন প্রধানমন্ত্রীর সঙ্গে কারো একটা সরাসরি বৈঠক করা দরকার, এই রাজনৈতিক অঙ্গনের লোকজন তারা কিন্তু দৌড়ে সালাউদ্দিন সাহেবের কাছে যান। তো সালাউদ্দিন সাহেব আবার সেটা টেলিফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসার ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা আসলে তাকে ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু তার একটা স্বপ্ন, মানে যে কোনো সময় হয় কি মানুষের মধ্যে সেলিব্রিটি হওয়ার যে স্বপ্ন, এবং কেউ যদি কোনো কারণে সেলিব্রিটি হয়ে যায় তা রক্ষা করার জন্য মানুষ ঘর ছাড়ে, সংসার ছাড়ে, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু ছেড়ে দেয়। টেলিভিশনে মুখ দেখাতে হবে, মানুষজন আলাপ আলোচনা করতে হবে, আমাকে লোকজন প্রশংসা করবে, এই বাহবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য মানুষ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে, রাষ্ট্রপতির পদ ছেড়ে দেবে, এমনকি আরও অনেক কিছু। তো সেই দিক থেকে সরকারের মধ্যে এখন সবচেয়ে মিডিয়ার কভারেজ পেয়েছে জনাব সালাউদ্দিন সাহেব। আর এই কাজগুলো তাকে করার জন্য প্রতিটি মুহূর্তে তার ভাষা, তার মানে তাকে সেই ধরনের ন্যারেটিভ তৈরি করতে হয় যে ন্যারেটিভ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই কাজগুলো করতে গিয়ে তার যে সমস্যাগুলো হয়, তিনি তার যে মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয়, ইফেক্টিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার আন্ডারে ধরেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পাসপোর্ট অধিদপ্তর আছে, ফায়ার ব্রিগেড এবং সিভিল সার্ভিস আছে। এরপর এই পাসপোর্টের যে অফিসগুলো, বিদেশি যে মিশনগুলো আছে, সব মিশনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় উইংস রয়েছে যারা ওখানে পাসপোর্ট ইস্যু করে। ওটা কিন্তু রাষ্ট্রদূতের অধীনে, তার মন্ত্রণালয়ের অধীন। ফলে এই মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, এর বাইরে এনএসআই আছে। তো এনএসআইয়ের যে এটা সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা কোঅর্ডিনেশন আছে। এরপরে আপনার যাকে বলা হয় আন্তঃমন্ত্রণালয়, অনেকগুলো ভেটিং রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু মেট্রোপলিটন কোর্টে যে সকল মামলা হয়, রাষ্ট্রের যে জিআর মামলা হয়, সেই জিআর মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেগোশিয়েট করে বা মন্ত্রণালয়ের সঙ্গে নেগোশিয়েট করে এই কাজগুলো করতে হয়, এবং এখানে তাদের অনেকগুলো ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জিনিসগুলো মানে সব কিন্তু আইন মন্ত্রণালয় নয়। এই বিষয়গুলো কিন্তু তাকেই
দেখাশোনা করতে হবে, বিশেষ করে যে সকল সিএমএম এবং সিজিএম যে সকল আদালত রয়েছে, এই সকল আদালতের জিআর মামলাগুলো, সেই জিআর মামলাগুলোর পুরোটাই আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা, দেওয়া, প্রত্যাহার করা, এগুলো তার মন্ত্রণালয়ের কাজ। বিশাল একটা দায় দায়িত্ব রয়েছে, যদিও এগুলো আইন মন্ত্রণালয় অনেকটা করে, কিন্তু ভেটিংটা থাকতে হয়। আইন মন্ত্রণালয় শুধু ভেটিংটা দেয়, মতামতটা দেয়, কিন্তু কাজটা করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং এই জন্য তাকে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় রাখতে হয়। প্রত্যেকটা জেলা পরিষদ, থানা তো উপজেলা পর্যায়ে সবই আছে। ইটস এ হিউজ জব, এটা আনবিলিভেবল। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি। তো সেই বেশি কাজটি তিনি আসলে করতে পারছেন না। এর মধ্যে আবার র্যাব তো আছেই, র্যাব আছে, র্যাবের নতুন করে এই র্যাবের অ্যাক্টিভিটিস, তাদেরকে আবার গিয়ার আপ করা, বুস্টিং করা, সব মিলিয়ে মানে ওনার যে কাজ, সেই কাজটি সম্ভবত তিনি তার কাজের 10% মন্ত্রণালয় দিতে পারছেন বলে আমার মনে হয় না। 90% কাজই তিনি দলের জন্য করছেন, সরকারের জন্য করছেন, পার্লামেন্টের জন্য করছেন এবং নিজের ইমেজ এটাকে বিল্ড আপ করার জন্য করছেন। এর বাইরে তো পার্সোনাল ঘুম, খাওয়া দাওয়া, প্রাকৃতিক কর্ম, বিনোদন, কত কিছু থাকে। মধ্যে একদিন দেখলাম কক্সবাজারে তিনি সমুদ্রের তীরে হাঁটছেন, তারপর শেষে সেটাকে মানে যাকে বলা হয় হাইলাইট করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে যে এইরকম জাতীয় নেতা সমুদ্রের তীরে আকাশের নিচে হাঁটছেন, গান গাচ্ছে। অ্যাজ এ ন্যাশনাল ফিগার হিসেবে তাকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, বা তিনি হচ্ছেন, বা তাকে করা হচ্ছে। তো এইগুলো নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের মধ্যে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। সেই খারাপের আসলে কোনো আগামাথা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী তার এগেনস্টে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বলছেন আইন শৃঙ্খলার অবস্থা ভালো। এটি নিয়ে নেটিজন, ভুক্তভোগী, সাধারণ মানুষ তারা ঠাট্টা, মশকরা, টিটকারি করছে। যার যে কাজ সেই কাজ বাদ দিয়ে সে অন্য কাজ করছে, এগুলো নিয়ে সমালোচনা করছে। সবচেয়ে যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হলো বিএনপির অভ্যন্তরীণ ক্রন্দল এবং এটা চাঁদাবাজি নিয়ে। এবং এই কাজে আওয়ামী লীগ এবং জামাতের যারা লোকজন আছে তারা পিছন দিক থেকে পিন দিচ্ছে। মৌচাকের মতো জায়গাতে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের 2 জনের সাথে চাঁদাবাজি নিয়ে গন্ডগোল হলো। একজনের হাতে আর একজন নির্মমভাবে মারা গেল এবং সারা দেশে এই ঘটনাগুলো তোলপাড় হচ্ছে। অন্যদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, এটার কোনো রকম বাপ মানেই। রাষ্ট্রের প্রতি, পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটি যেভাবে চির ধরেছে, এটা অকল্পনীয়। এই অবনতিটা অকল্পনীয়। ছোট্ট একটা উদাহরণ বলে শেষ করব। সেটা হলো পুলিশের একটা গাড়ি সম্ভবত একটি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা কোনো একটা জায়গাতে ধাক্কা দিয়েছে। তো ধাক্কা দেওয়ার পরও যেটা হয়, হয়তো পুলিশই অন্যায় করেছে। এখন পুলিশ বের হয়ে হয়তো বলছে এই তোর লাইসেন্স কোথায়, বা এখানে এখানে কি। এবং এই ঘটনায় এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তারা যেভাবে পুলিশের গাড়ি পুড়িয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করেছে, পুরায় নাই, যেভাবে গাড়ি ভাঙচুর করেছে, ভয়ে পুলিশের ধারের কাছে আসেনি, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সেই যে মানে কি বলবো, লগি এবং বৈঠা যে আন্দোলন, সেই আন্দোলনের সময় যেভাবে সাপের মতো করে লাশ মানুষকে পিটিয়েছিল আওয়ামী লীগের লোকজন, ওইভাবে পুলিশের গাড়ি আবার এই সালাউদ্দিন সাহেবের জামানাতে ব্যাটারি রিক্সাওয়ালারা সেভাবে পেটালো। পুলিশ সেখানে ভয়ে পালিয়ে চলে গেল। একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে, পুলিশ বাধা দেওয়া তো দূরের কথা, ক্ষেত্র বিশেষে তাদেরকে জায়গা করে দিতে হচ্ছে। বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে, জামাতের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে। এবং এই সময়টাতে মাত্র 100 দিনে যে পরিমাণ খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, যেটা টিআইবি রিপোর্ট করেছে, এটা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। এখন আপনি টিআইবিকে গালাগাল করতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু ঘটনা তো ঘটছে। আর মানুষের ইমান বলতে গেলে টলটল টলটল করছে। এই সরকার কয়দিন থাকতে পারবে? আর ইউনূস সাহেবের সরকারের যে পতন, সেই পতনের 1 নম্বর এবং প্রধানতম কারণ ছিল এই মববাজি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা। এটি ইউনূস সাহেবের চাইতে
বর্তমান জামানাতে আরও অবনত হয়েছে। কাজেই কেন সালাউদ্দিন সাহেবকে মানুষ প্রশংসা করবে? জাহাঙ্গীর সাহেব তো আর যা হোক না কেন, সে আগে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব। তো তিনি ভালো মানুষ ছিলেন, ঘুষ দুর্নীতিতে কোনো অভিযোগ ছিল না, এসালাম ঠেসালাম ভারতের কারোর সাথে কিছু ছিল না, সরল সোজা মানুষ ছিলেন। এই বাবু তুমি বিয়ে করছো, তোমার কি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলতেন। নেহাত একজন ভদ্রলোক মানুষ, ফলে তার সাথে আসলে কেউ রাগ করে থাকতে পারতো না। তিনি একটা মানে সাবমিশ করতেন এবং চেষ্টা করতেন, তারপর তিনি কিছুই করতে পারেন নাই। তো সেই জায়গাতে যখন সালাউদ্দিন সাহেব প্রতিস্থাপিত হলো, পরিস্থিতির আরও অবনতি হলো, কিন্তু অন্যদিকে তার জৌলুস বেড়েই যাচ্ছে, চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, পোশাক আশাক ভালো হয়ে যাচ্ছে। তিনি এই দেখেন কোর্টে, এই যে পার্লামেন্টে যে তিনি শার্টটি পরেছেন এবং তার গায়ে যে ব্লেজারটি, কালো রঙের যে ব্লেজারটি, নিখুঁত একটা ব্লেজার। আপনারা কল্পনা করতে পারেন এটা ব্র্যান্ড কি, কে বানিয়েছে, কত টাকা, কাপড় কি, এটা দেখতে এত সুন্দর লাগে কেন, আর তার শরীরে এটা মানাইলো কেন, ইত্যাদি নানা রকম বিষয়গুলো কিন্তু যারা ঈর্ষা করে তারা এগুলো করছে। এবং এর প্রেক্ষিতে হয়তো কিছু তালি হচ্ছে, কত কিছু ঈর্ষা হচ্ছে, কিন্তু সরকারের কিন্তু 12টা বেজে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।